অস্ট্রেলিয়া টপ লেভেলের খেলুক এবং বাংলাদেশ তাদেরকে হারিয়ে জিতুক। তো এবারও আশা করি যে অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশ ভালো করবে এবং সিরিজটা জিতবে। ভাই, অস্ট্রেলিয়া না পর্তুগাল? রোনালদো যতদিন আছে পর্তুগাল, অস্ট্রেলিয়াতে চিরন্তন। ও মানে অস্ট্রেলিয়াতে রোনালদো নাই? অস্ট্রেলিয়াতে অনেকগুলো রোনালদো আছে, কিন্তু আসল রোনালদো একটাই। এক মিনিট। হ্যালো, শুরু হচ্ছে ফেস অফ টুমরো। খুঁজছি নতুন অভিনয় শিল্পী। আসল রোনালদো একটাই, ব্রাজিলেরটা, তাই তো? আমি তো জানি ব্রাজিলেরটাই, আমার নলেজ অনুযায়ী তো ওইটাই। আমারও কিন্তু তাই। না, এখন সে ওই রোনালদো তো আর খেলতেছে না, মানে ইন জেনারেল এই বললে, কারণ না ওই ফেনোমেনন তার ক্ষেত্রে তাকে সব কিছুর ঊর্ধ্বে রাখতে হবে এইসব আলোচনায়, কারণ তো অন্য লেভেলের ছিল মানে ওই রোনালদো। এবং সবচেয়ে বড় কথা রিয়ালে খেলছে, সো রিয়ালে যখন খেলে তখন সবাই অন্য লেভেল। ওটা দিয়ে কানেকশন হয়ে গেল, মানে কোনো না কোনো কিছুতে হবে। যাই হোক, মানে ফুটবল আমাদেরকে এক পাশে সরায় রাখতে হবে। কারণটা তো অবশ্যই যে অস্ট্রেলিয়া সিরিজ, সেটা অন্য কেউ রাখুক বা না রাখুক, আমরা রাখবো আর কি। হ্যাঁ, সেটাই আলটিমেটলি। মানে গত ওয়ার্ল্ড কাপের সময়ও আমাদের একটা, মানে গত ফুটবল ওয়ার্ল্ড কাপের সময়ও একটা ইম্পর্টেন্ট সিরিজ ছিল, বাংলাদেশ ভালো করেছিল ইন্ডিয়ার সঙ্গে। সো এবারও আশা করি যে অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশ ভালো করবে এবং সিরিজটা জিতবে। আর ইউ রেডি টু বি ফেস অফ টুমরো? আগামীর তারকা হওয়ার সুযোগ এখনই। রেজিস্ট্রেশন করো faceoftomorrow.show। সেটাই, মানে ধরো ইন্ডিয়ার সঙ্গে ওই টেস্টই তো, টেস্টের পরে মানে ওই দিন ওয়ান ডে আগে নিচ্ছে, তারপর টেস্ট। হ্যাঁ, মানে না, মানে ওয়ার্ল্ড কাপ যখন মানে আর্জেন্টিনা জিতলো আর কি। হ্যাঁ, ওই ফাইনালটা কথা মনে আছে তোমার? মানে হ্যাঁ, বাস ছেড়ে দিবে, কিন্তু বাস ছাড়তেছে না কেন? কারণ হচ্ছে প্রেজেন্টেশন সেরেমনি দেখতে হবে, আর রাস্তায় সেলিব্রেশন হচ্ছে চিটাগাংয়ে। মানে অন্য লেভেলের ব্যাপার। যাই হোক, মানে ফুটবলকে ওই আরেকজন আবার এরকম করতেছে, মানে আর্জেন্টাইন ফ্যান হলে যা হয়। যাই হোক, ভাই অস্ট্রেলিয়া 2015 সালের পর প্রথম ওয়ানডে সিরিজ, মানে বাইলেটারাল বাংলাদেশের সাথে 11 ও হ্যাঁ 11 তো, শেন ওয়াটসনের তো 11। আমি একটা ওয়ার্ল্ড কাপ খেয়ে ফেলছি মাঝখান দিয়ে, হারাই গেছে 11। হ্যাঁ অবশ্যই 185 না? হ্যাঁ, তারপর 2021 সালের পর প্রথম বাইলেটারাল T20 সিরিজ। যদিও 2021 সালের সিরিজ নিয়ে কথা বলতে গেলে জুবাই পাগল হয়ে যাবে। হ্যাঁ, তো মানে অস্ট্রেলিয়া সব কিছু মিলিয়ে যে টিমটা এসেছে, মোটামুটি ওই পেস্ট্রিও ছাড়া তো ফুল স্ট্রেংথের টিমই বলা যায়। হ্যাঁ, এখন ট্রাভিস হেড আসে কিনা এটা নিয়ে একটু কনফিউশনে আছে। আমি চাইবো তিনি আসুক, এবং অস্ট্রেলিয়া আমি চাইবো যে তাদের টপ ক্রিকেট টেকনিক খেলুক। মানে যে ব্র্যান্ডের ক্রিকেট আমরা দেখতে অভ্যস্ত অস্ট্রেলিয়ার কাছ থেকে, আপনার তোর মিচেল মার্শ, জশ ইংলিশ, ট্রাভিস হেড, যারা আছে, অ্যালেক্স ক্যারি কি আছে টিমে? হ্যাঁ আছে তো, হ্যাঁ অনেক। সো যারা আছে, আমি চাইবো যে তারা একদম তাদের টপ ক্রিকেটটা খেলুক, ব্যাটিং বোলিং সব জায়গায়, এবং বাংলাদেশ তাদেরকে হারিয়ে জিতুক। তাহলে যেটা হবে, তোর একটা হলো অস্ট্রেলিয়া তাদের টপ পারফর্ম করছে, বাংলাদেশ তাদের চেয়ে ভালো পারফর্ম করছে, ওই কনফিডেন্স লেভেলটা অন্য লেভেলে চলে যাবে বাংলাদেশের। প্লাস হলো যে ওই স্যাটিসফ্যাকশনটা অন্য পর্যায়ে থাকে। তুই যখন মানে এক হলো যে ঠিক আছে, মানে হয় না অনেক সময় যে একটা দিনের বাজে দিন চলে আসে অস্ট্রেলিয়ার, আমি দেখলাম বাজে দিন চলে আসলো, বা উইকেটটা আমি জানি না কেমন হবে, যদি উইকেটে ঘাস দেখছি, কিন্তু আলটিমেটলি পরে যদি তোর দেখা যায় যে ঘাসের নিচে নরম, তাহলে মানে সেই স্লো উইকেট থাকে, তাহলে ওইখানে হারিয়ে, সেটাও যে দোষের কিছু হবে আমি তা বলছি না, কিন্তু ওই হারিয়ে ওই স্যাটিসফ্যাকশন হয়তো পাবো না। এই জন্যই আমি চাই যে প্রপার ক্রিকেট হোক, অস্ট্রেলিয়া টপ লেভেলের খেলুক এবং বাংলাদেশ তাদেরকে হারিয়ে জিতুক। আপনাকে ফটো বম করে গেছে ইন্টারন্যাশনাল কমেন্টেটর। হ্যাঁ, ইন্টারন্যাশনাল কমেন্টেটর। হ্যাঁ ওটাই বলছি, ইন্টারন্যাশনাল কমেন্টেটর। হ্যাঁ, ফটো বম করে গেছে। যাই হোক, যে ভাই মানে রনি ভাই যেটা বলতেছে, এক্সপেকটেশন তো অবশ্যই এটা হওয়া উচিত। মানে বাংলাদেশের ওয়ানডে নিয়েও সবসময় মাঝে একটা বেশ এক্সপেকটেশন ছিল, আবার মাঝখানে বেশ একটা পতন টাইপের হয়েছিল। তারপর কি মনে হয় যে মানে লাস্ট 3টা সিরিজে আসলে বাংলাদেশ ইজ ব্যাক অন দ্য ট্র্যাক? অন্তত ঘরের মাঠে তো বলাই যায়, ঘরের মাঠে আর কি ব্যাক অন দ্য ট্র্যাক। ঘরের বাইরে তো, ঘরের বাইরে খেলে নেই, সো আমরা বলতে পারি না। বাট ঘরের বাইরের ইন্ডিকেশন নিয়ে আপাতত কথা না বলি, বাট ঘরের মাঠে যেহেতু বড় একটা সিরিজ হচ্ছে, আমার এক্সপেকটেশন হচ্ছে যে এখানে দর্শক কেমন আসে। মানে আমার মেইন এক্সপেকটেশনটা, আমার দেখার ইচ্ছে এখানে দর্শকটা কেমন আসে। 2022-এ যে সিরিজটার কথা বললাম, রনিভাই বললো যে ফুটবল ওয়ার্ল্ড কাপের মাঝখানেও লাস্ট ওয়ানডে সিরিজ আমার মনে পড়ে না যে ওইটার পরে আর কোনো ওয়ানডে সিরিজে এত বেশি ক্রাউড আসছে। ইন্ডিয়া ফুল স্ট্রেংথ টিম, বিরাট কোহলি সবাই ছিল, বাংলাদেশ পিকে ছিল, মিরাজ ইনক্রেডিবল
পারফর্ম করছে, সব কিছু মিলায়ে ওই সিরিজটার অন্যরকম একটা হাইপ তৈরি হয়েছিল ওয়ার্ল্ড কাপের ঠিক মাঝামাঝিও। তারপরে এই লম্বা সময় পরে আরও একটা ওয়ানডে সিরিজ আমি মনে করি যে মানে আমি এক্সপেক্ট করতেছি এখানে ওই রকম দর্শক আসবে আর কি। এই তো প্রচণ্ড গরম ওই সিরিজটা মানে মানে ইন্ডিয়ার সাথে যেটা সেটা তো ভালো সময় ছিল। এই প্রচণ্ড গরম, তারপরে আবার ডে নাইটও না আর কি, 11টার সময়। না ডিসেম্বর, ডিসেম্বরে ছিল। ওটা তো হ্যাঁ ওইটা বিরাট একটা চ্যালেঞ্জ, ওইটাই বললাম সব কিছু মিলায় আর কি। আর যেটা রনি ভাই একটু হিন্ট দিল উইকেট কেমন হবে আর কি, উইকেটে ঘাস থাকবে আর নিচে আমার ধারণা হচ্ছে যে সফট থাকবে। তাহলে তো ঘুরে ফিরে ওই মানে এটা রাওয়ালপিন্ডি আর রাওয়ালপিন্ডি আর লাহোরে ওরা যেই কন্ডিশন ফেস করে আসছে প্রায় সিমিলার কন্ডিশনে এখানে হবে। একটু লো বাউন্স উইকেট থাকবে, ট্রেডিশনাল বাংলাদেশ উইকেট যেমন হয় আর কি। আমার ধারণা এই ধরনের উইকেটই থাকবে। আর যদি এটা হয়েও থাকে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশন, অস্ট্রেলিয়া হায়ার র্যাঙ্ক টিম, সব কিছুর ইকুয়েশন মিলাইলে এই 3 ম্যাচের জন্য আরও 200 রানের ওয়ানডেগুলো দেখে সহ্য করে নেওয়া কঠিন কিছু হবে না আর কি সবার জন্য। না মানে ওয়ার্ল্ড কাপের মাঝে একটু কঠিন হবে। হ্যাঁ ভাই, বাংলাদেশের টিম 2টা চেঞ্জ, মোসাদ্দেক হোসেন আর নুরুল, তারা এসেছেন মাহিদুল ইসলাম আর আবিব হোসেনের জায়গায়। মোসাদ্দেকের ফেরাটা তো অবশ্যই একটা মানে চমক কি বলা যাবে? চমক একটা দিক থেকে চমক, সেটা হলো যে তিনি তো আসলে পারফর্ম করছেন অনেক দিন থেকেই ডোমেস্টিক ক্রিকেটে বা ঢাকা লিগে, মানে আমাদের প্রিমিয়ার ওডিআই কম্পিটিশন, যেটা ওডিআই না, প্রিমিয়ার একদিনের ম্যাচের টুর্নামেন্ট যেটা, সেখানে তিনি তো পারফর্ম করছেন অনেক দিন থেকেই। গত বছরও তিনি হাইস্ট উইকেট ছিল তার, ব্যাটিংয়েও স্ট্রাইক রেট 100 বেশি ছিল, রান করেছেন 400 বেশি। এবছরও তো 129 স্ট্রাইক রেট, তো উপেক্ষা করা যায় না। সেদিক দিক থেকে তো তার মানে দলে থাকারই কথা। কিন্তু চমক এদিক থেকে যে তাকে দলে নেওয়া হচ্ছিল না অনেক দিন, নিশ্চয়ই স্পেসিফিক কিছু কারণ আছে। সো সেদিক থেকে হুট করে আবার নেওয়া হলো, মানে পারফরমেন্স তো সবসময় আছে, কিন্তু হুট করে নেওয়া হলো, সেই দিক থেকে চমক বলা যায় কিছুটা। পারফরমেন্সের দিক থেকে কোনো মানে সমস্যা নেই। কারণ হলো কি, তোর নির্বাচকরা যে কথাগুলো বলেছেন তাকে নিয়ে সবগুলোই সত্যি, যে 6 নম্বর পজিশনে যে ব্যাটিংটা দরকার, তিনি ইন্টারন্যাশনাল 6 বা 7 যেটা বলছি আর কি, ইন্টারন্যাশনাল ক্রিকেটে হয়তো টপ লেভেলে তিনি পারফর্ম করেননি, কিন্তু আমাদের হাতে অপশনস তো খুব বেশি নাই। তার ব্যাটিং তার বোলিং মিলিয়ে বেশ ইফেক্টিভ তিনি হতে পারেন। এখন জানি না যে আলটিমেটলি কী করবেন দিন পরে এসে। অনেকে ট্রাই করে দেখা হয়েছে সেখানে, আফিফকে তো দেখা হলোই, কেউ ওইভাবে ক্লিক করতে পারে নাই। সো ঠিক আছে, সেই থেকে এই যদিও আমি জানি না যে মানে ওয়ার্ল্ড কাপের জন্য ভাবনায় তিনি কতটা থাকবেন। ওয়ার্ল্ড কাপে তো আমাদের হয়তো একজন পেস বোলিং অলরাউন্ডার বেশি প্রয়োজন হবে, কিন্তু দেশের মাটিতে খেলছি, তখন তো সব তো আর আমি ওয়ার্ল্ড কাপ ভেবে করতে পারবো না। আমাকে তো এই উইকেট, এই সময়ের দাবিটা মেটাতে হবে, সেই থেকে ঠিক আছে। জয়, মানে মোসাদ্দেকের ফার্স্ট 11-এ জায়গা তো মোটামুটি মানে নিশ্চিত একরকম মনে হচ্ছে, কারণ আফিফ যেহেতু আগে সিরিজটা খেলছিল, সে একটা পজিশন অ্যাটলিস্ট মানে 2টা ম্যাচ তো মনে হয় তার খেলার কথা। যদি তুমি ওই আগের কম্বিনেশন নিউজিল্যান্ড সিরিজের কম্বিনেশন না ভাঙো তাহলে কি হবে? যদি শান্ত 4-এ খেলে, সৌম্য যদি 3-এ খেলে, সেক্ষেত্রে তো আর আফিফের জায়গা নেই। সো ওই ফর্মুলায় যদি আগায়, সেটা একটা টকিং পয়েন্ট হবে, কোন ফর্মুলায় বাংলাদেশ আগাবে। ওইটা যদি আগায় তাহলে তো মোসাদ্দেকের জায়গা নেই। আর যদি খেলায়ও, সেটাও খুবই একটা কনফিউজিং রোল আমার কাছে মনে হয়। মিরাজও সিমিলার টাইপের প্লেয়ার, মোসাদ্দেকও সিমিলার টাইপের প্লেয়ার। কিছু কিছু ক্ষেত্রে আমাদের মিরাজের থেকেও মনে হয় যে স্কিল সেটে মোসাদ্দেক আগায় কিছু কিছু ক্ষেত্রে। তো সেই দিক থেকে স্পেশালি ব্যাটিংয়ে তো অবশ্যই তো মানে একটু কনফিউজিং আর কি। 6 মোসাদ্দেক, 7-এ মিরাজ, একই টাইপের রোল, একই টাইপের স্কিল সেট। সেটা মানে হয়তো এই কন্ডিশনের জন্য আইডিয়াল, কিন্তু এটা ভবিষ্যতে কতটা ওয়ানডে টিমের মানে শেপ তৈরি করতে সাহায্য করবে, এই প্রশ্নটা থেকেই যাবে। এই সিরিজের শেষেও থাকবে। যদি মোসাদ্দেক খুব ভালো করে যদি পরের সিরিজে নিজের জায়গাও ধরে রাখে, তাও এই প্রশ্নটা থাকবে। তাহলে মানে দিন শেষে সিদ্ধান্তটা কি একটু শর্ট টার্ম মানে শর্ট সাইটেড হয়ে গেল? আমার মনে হয় যে তারা জাস্ট দেখতে চান। আমি জানি না যে মানে তাদের একদম দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে কিনা, কিন্তু আমার মনে হয় তারা দেখতে চান। এবং আলটিমেটলি যখন কেউ একজন এই লেভেলে পারফর্ম করতে থাকে, তো তাকে আসলে সেই সুযোগটা দেওয়া উচিত, যদি অন্যান্য ইস্যুস না থাকে। সো আমার মনে হয় যে সেদিক থেকে ঠিক আছে। এখন কোথায় খেলাবে এটা তো একটা হেডেক, এটা গুড হেডেকই আমি মনে করি, অসুবিধা নেই। আমরা যদি সামনে তাকাই 2027 ওয়ার্ল্ড কাপের দিকে, ডেফিনেটলি মিরাজ এবং মোসাদ্দেককে একসঙ্গে জায়গা দেওয়া 11-এ খুব টাফ। সো কিন্তু আপনাকে তো সুযোগটা দিতে হবে, এবং আলটিমেটলি মোসাদ্দেক যদি তার স্টেকটা জানাতে পারে, তার দাবিটা তুলতে পারে, তারপরে সেটা সিলেক্টররা আবার দেখবেন, টিম ম্যানেজমেন্ট আবার দেখবেন কী চেঞ্জ করতে হবে।
এটাও হতে পারে যে মিরাজকে যদি মোসাদ্দেক সেই লেভেলে পারফর্ম করে তাহলে আমরা স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবেও তাকে খেলাতে পারি, মানে বিবেচনা করতে পারি। একসময় তো মানে ওই তাকে নিয়ে আমাদের ওই ভাবনাই ছিল, তাই না, যে তিনি সেই যখন ইয়াং প্লেয়ার হিসেবে এসেছিলেন আমরা ভাবতাম যে তিনি হয়তো তার যে প্রতিভা ছিল বা যে সম্ভাবনা ছিল সেই লেভেলে হওয়ার কথা। সো হতে পারে এরকম। আমার মনে হয় না যে খুব বেশি লং টার্ম ভাবনা এখনই তাকে নিয়ে আছে, জাস্ট পারফর্ম করছে দেখে নেয়। এক মিনিট। হ্যালো, শুরু হচ্ছে ফেস অফ টুমরো, খুঁজছি নতুন অভিনয় শিল্পী। নাহিদ রানা ভার্সেস অস্ট্রেলিয়া, মানে ব্যাপারটার মধ্যে তো একটা জিং আছে। হ্যাঁ রনি ভাই, মানে নাহিদ রানার জন্য এই সিরিজটা কি আসলে একটু, মানে নাহিদ রানার যে ক্যারিয়ার ট্র্যাজেক্টরি তাতে কি একটু বাড়তি ইম্পর্টেন্স পাওয়ার কথা, নাকি এটা এখন জাস্ট আরেকটা সিরিজ? না, অস্ট্রেলিয়ার সঙ্গে তো অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইন্ডিয়া, যে এই সিরিজগুলো আসলে কি, এখানে পারফর্ম করলে কি হবে। হ্যাঁ, অস্ট্রেলিয়াতে গিয়ে করলে যে লেভেলের কনসেন্ট্রেশন তিনি পাবেন বা অ্যাটেনশন পাবেন সেটা তো হবে না। স্টিল মানে অস্ট্রেলিয়ান মিডিয়া বা অস্ট্রেলিয়ান ক্রিকেট ফেডারেশন তারা তো খেয়াল করবেন, তাই না? তারা আমার ধারণা তারা তো নিশ্চয়ই টুকটাক শুনেছেন। শোনা এক জিনিস আর দেখা আরেক জিনিস। এরকম অস্ট্রেলিয়ার ক্ষেত্রে এরকম অনেক হয় যে তোর হয়তো একটা প্লেয়ার একদম ফাটিয়ে দিয়েছে, নানান জায়গায় পারফর্ম করছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত না অস্ট্রেলিয়ার সঙ্গে পারফর্ম করছে ততক্ষণ পর্যন্ত অস্ট্রেলিয়া ক্রিকেট ফেডারেশন যে আসলে সেইভাবে তাকে তাদেরকে মনোযোগও দেয় না, তাকে সেভাবে স্বীকৃতিও দিতে চায় না। হ্যাঁ, মানে তাকে গুনায় ধরে না, সত্য কথা সেভাবে। সেদিক থেকে ডেফিনেটলি একটা ইম্পর্টেন্ট সিরিজ নাহিদ রানার জন্য আমি মনে করি তার পার্সোনালি তিনি নিজেকে এটাওই করতে পারেন যে হ্যাঁ, মানে ওই যে প্রমাণের ব্যাপার, আমরা জানি তিনি কী করতে পারেন। তারপরেও এই অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইন্ডিয়া এই দলগুলোর সঙ্গে পারফরমেন্স যখন তুই করবি সেটা শুধু ওই মনোযোগ বা অ্যাটেনশনের ক্ষেত্রে না, নিজের জন্য, নিজের ডেভেলপমেন্টের জন্য, নিজের কনফিডেন্সের জন্য হিউজ ব্যাপার। তো সেদিক থেকেও তার সেই তাড়নাটা থাকবে। এত কিছুর পরেও তুমি ইংলিশদের না কোচা বলবা? না, সবচেয়ে না কোচা তো অস্ট্রেলিয়া, সবচেয়ে না কোচা অস্ট্রেলিয়া, অনেক বেশি কোচা এবং অনেক কিছুর ক্ষেত্রে অনেক ইগনোরেন্সও আর কি। না কোচা তো শুধু না, ইগনোরেন্স। ওই জন্য কোত্থেকে কি দিয়ে কি ঘষে, কি ঘষে। তানিনকে একটা প্যারাগ্রাফ পড়ে শোনাইতেছিলাম পিটার লেলর, হ্যাঁ, ওখানকে মানে অস্ট্রেলিয়ান আরিফুল ইসলাম রনি আছে না, উনি সে লিখতেছিল। অ্যাডাম গিলক্রিস্টের, হ্যাঁ, তাই না, মানে তুমি শুনছো না, দেখছো, মানে সে বলছে যে অ্যাডাম গিলক্রিস্ট যাওয়ার পর থেকে অস্ট্রেলিয়ান ক্রিকেট ফেডারেশন ওডিআই ক্রিকেটটাকে আর পাত্তা দেয় না। ঠিক আছে, সব অ্যাডাম গিলক্রিস্টের দোষ। সে ছাড়ার পরে থেকে আমাদেরকে যখন প্ল্যান দিত সামারের আগে যে অস্ট্রেলিয়া এই ওডিআই করবে, তখন সে নাকি এডিটরকে প্ল্যান দিত যে আমরা ওয়ানডে সিরিজ কাভারই করবো না আনলেস এটা আমাদের বাসার সামনে হয়। ঠিক আছে, এটা হলো প্রথম রাওয়ালপিন্ডিতে ফার্স্ট ওয়ানডে অস্ট্রেলিয়া হারার পরে তার রিয়াকশন ছিল এটা। মানে ওখানে সিরিজ তো হেরেই গেছে, ইভেন বদার, এখানে যে হেরে গেলে কিছু একটা হবে তাদের, ওরকম মনে হয় না, তাদের অ্যাটিটিউডটা এরকম। তার উপর অস্ট্রেলিয়া তো ওয়ার্ল্ড কাপে আছে, মানে ফুটবল ওয়ার্ল্ড কাপে তো আছে, তাই না? এমনিতেও এই ধরনের তোর বায়োলেটারাল সিরিজগুলো টেস্ট ছাড়া এই ধরনের বায়োলেটারাল সিরিজগুলো ওরা এমনিতেও খুব বেশি পাত্তা দেয় না। ওরা ওয়ার্ল্ড কাপের কাছাকাছি গিয়ে তাদের হুশ হবে, হয়তো ওই যে আগামী বছর শুরুতে গিয়ে তারা আবার ওয়ার্ল্ড কাপ নিয়ে উঠে পড়ে লাগবে এবং দেখবে আলটিমেটলি ওই চ্যাম্পিয়ন হয়ে গেছে আর কি। ওরা এইভাবে একমাত্র মানে টি-20টাকে মানে ওরা দেখা যায় ওয়ার্ল্ড কাপের বছরে গিয়ে খুব বেশি সিরিয়াস হয় না, মানে টি-20টাকে তারা অনেক ট্রাই করছিল। হ্যাঁ, কিন্তু ওই যে ওদের কালচারের সঙ্গে ঠিক যায় না, মানে ব্যাপারটা ওই আসে না আর কি। আর সামনে তো ওদের মানে 11 মাসের মধ্যে 21টা টেস্ট তারা খেলবে, 20টা থেকে 21টা টেস্ট খেলবে। সো টেস্ট ক্রিকেট নিয়েই তাদের ভাবনা বেশি থাকবে। আলটিমেটলি এইখানে যদি তারা 3-0 হেরে যায়, মানে খুব বেশি কিছু তাদের যায় আসবে না, আমাদের অনেক কিছু পাওয়ার আছে আর কি। ভাই, মানে উইকেটটা যদি আসলে অতটা টাফ না হয় তাহলে শান্তর কাছ থেকে একটা সেঞ্চুরি কি আশা করা যায় না? হ্যাঁ, এখন যদি সে 4 খেলে তাহলে কিন্তু মোটামুটি শিওর আরও 1-2টা সেঞ্চুরি তুমি পাবা, কারণ 4 খেললে একটু সুবিধা হয়, মানে একটু সফটওয়্যার বলের এগেনস্টে খেললে 20-25 ওভার যখন খেলে ফেলে তখন ইজিলি একটা সেঞ্চুরি। আর সে যেই ফর্মে আছে, মানে ক্যারিয়ারের বেস্ট ফর্মে আছে, আর যে ধরনের বোলিং অ্যাটাক অস্ট্রেলিয়ার, হি উইল এনজয় পেস, এটা বলাই যায়। সো মানে অ্যাডাম জ্যাম্পা আর ওই ধরনের কোয়ালিটি অফ স্পিনারও যে ওই দলে আছে বলা যায় না। সো কুলাম্যান আছে যেখানে লেফট আর্ম স্পিনার, অ্যাডাম জ্যাম্পা সব লেগ স্পিনার, তার জন্য পজিটিভ ম্যাচ আপ। সে যদি ওই শুরুর দিকের মানে ফেজটা কাটায় উঠতে পারে 20-30 রানের ওই ফেজটা, তাহলে এখানে তার কাছ থেকে আরও একটা বড় ইনিংস আশা করাই যায়, সে যে ফর্মে আছে। Are you ready to beat Face of Tomorrow? আগামীর তারকা হওয়ার সুযোগ এখনই। রেজিস্ট্রেশন করো faceoftomorrow.show। টপ অর্ডার, মানে শান্তগত আবাফের
আবার নেমে যাচ্ছে, কি হচ্ছে, মাঝখানে তো একটা ব্যাপার ছিল যে হ্যাঁ শান্ত তো টপে খেলতেছে। ওভারঅল ধরেন এখন চিন্তাভাবনাটা মানে ওই যে নিচের দিকে, বাংলাদেশে তো সবসময় যে নৌকা, ওই ডুবন্ত নৌকার ফুটার মতো, একটা বন্ধ করতে গেলে আরেকটা বের হয়ে যায়। সো এখন মোটামুটি ধরেন টপ অর্ডারের অবস্থাটা আসলে কি স্টেবল বলা যাবে? না, স্টেবল আমি মানে কখনোই বলতে চাই না যতক্ষণ পর্যন্ত না তারা টানা লম্বা একটা সময় player, ধরে হ্যাঁ। ভালো খেলছে, একটা জুটি ভালো খেলছে। সো দেখা গেলো যে এই সিরিজে তোর ধর তানজিদ 3 ম্যাচেই খারাপ করলো, তখন কি? তো আমার মনে হয় যে তারা যথেষ্ট প্রুভেন না এখনও, তাদেরকে প্রুভ করার অনেক কিছু বাকি আছে। সো আমি চাইবো যে তারা ওই পথে যাক এই বছরের শেষে গিয়ে, বা ইন্ডিয়া সিরিজের আগে যদি আমরা আলোচনা করি তখন যেন বলতে পারি যে না ঠিক আছে মোটামুটি এখন স্টেবল আছে টপ অর্ডারটা। সো সেই দায়টা টপ অর্ডারকে নিতে হবে। আমি স্টিল চাই যে সৌম্য এবং তানজিদ ওপেন করুক, মানে শান্ত তিনে শান্ত 3-এ। একটু সফটওয়্যার বলে খেললে শান্তর জন্য ভালো, এমনটা তো লিটন বলবে আমার জন্য ভালো, হৃদয় বলবে আমার জন্য ভালো। হৃদয় যদিও ঢাকা লিগে 3 নম্বরে ভালোই খেলছেন। বাট যেটা বলছিলাম যে আসলে আইডিয়ালি তুই যদি 2027 বিশ্বকাপ চিন্তা করিস তাহলে সৌম্যকে লাগবে, আমাদের যে বাস্তবতা সৌম্যকে টপ ফর্মে লাগবে। সো সেদিক থেকে আমি চাই যে সৌম্য এবং তানজিদ জুটিটা দাঁড়িয়ে যাক। যদি সত্যিকার অর্থে দাঁড়িয়ে যায় তাহলে বাংলাদেশের জন্য এর চেয়ে ভালো কিছু আর হয় না। তারপরে মানে ওয়ান অফ ম্যাচ তোর হয়তো সাইব আসবে, হয়তো ইমন আসলো, অন্য যারা আসতে পারে, কিন্তু এই পার্টনারশিপটা দাঁড়িয়ে যাওয়া তো বিশ্বকাপে ভালো করতে হলে এই পার্টনারশিপটা দাঁড়িয়ে যাওয়া খুব জরুরি। কারণ তাদের সেই মানে শর্টসগুলো আছে, ওই ধরনের উইকেটে ভালো খেলার জন্য যে শর্টসগুলো দরকার তাদের মধ্যে আছে, তাদের টেম্পারমেন্টটা দরকার, বল সিলেকশন, যেগুলো পুরোনো সমস্যা, ম্যাচ অ্যাওয়ারনেস, এই জিনিসগুলো দরকার। টিম ম্যানেজমেন্টের কোনো ইন্ডিকেশন নাই তো দুইজন লেফটি একসাথে খেলানো, মানে এটা নিয়ে চেষ্টা এখন পর্যন্ত কিন্তু আমরা কোনো চেষ্টা দেখি নাই, কোনো এক্সপেরিমেন্ট দেখি নাই, একটা ইনিংসও দেখি নাই যে তারা সাইফকে ব্যাক করে যাচ্ছে। সাইফকে ব্যাক করা হবে, আরও 3টা ইনিংস ব্যাক করা হবে কম্পেয়ার টু তানজিদ, কারণ সে রাইট হ্যান্ডেড, ওই জায়গায় আর কোনো রাইট হ্যান্ডেড অপশন নাই এই কারণে। আর তো আপনি আরও 6 মাস আগের থেকে বলতেছেন এই জুটিটা যদি হয় তাহলে আইডিয়ালি ভালো, বিকজ অফ দেয়ার ন্যাচারাল হিটিং অ্যাবিলিটি, পেস বোলিংয়ের এগেনস্ট স্পেশালি অন দি আপ খেলা, হ্যাঁ তারা ওই উইকেটে মানে অন পেপার এই স্কিল সেটটা ওখানে ভালো কাজে লাগতে পারে। কিন্তু টিম ম্যানেজমেন্টে এখন পর্যন্ত কোনো ইন্ডিকেশন নাই যে তারা একসাথে তানজিদ আর সৌম্যকে কাপল করবে। আমার মনে হয় তো যখন ওই সব কন্ডিশনে খেলা শুরু করবে তখন তারা ফিল করবে ডেফিনেটলি। কারণ কি ওই ডান বা হয়তো আমাদের যে একটু স্লোয়ার উইকেট, যেখানে স্পিনের কথা চিন্তা করতেছে, এইসব ক্ষেত্রে হতে পারে, কিন্তু মানে তোর যেখানে একদম ফেয়ার উইকেট সেখানে ডান বাম, জিম্বাবুয়েতে একটা ইয়ে আছে, তো ডান বাম তো খুব বেশি ম্যাটার করার কথা না, তাই না? এখন তুই ভালো ব্যাটসম্যান, তোর মানে রান করবে, দলকে যেতে হবে, সেরকম ব্যাটসম্যান দরকার না। আমরা আলোচনা করে লাভ নাই, ডেফিনেটলি তোর পয়েন্ট তো আমি বুঝতে পারছি যে টিম ম্যানেজমেন্টের ভাবনাটা কী, কিন্তু মানে আশা করি যে টিম ম্যানেজমেন্টের মধ্যে কেউ একজন মানে এই থটটা ওই যে যখন আলোচনা টেবিলে বসবে তখন এই থটটা দেবে। টপ অর্ডারে বিশেষ করে ধরো ওয়ানডের মতো ফরম্যাটে, হ্যাঁ ধরো রাইট আর্ম পেসারের ওই অ্যাঙ্গেল ছাড়া এখন তো ওই বলে ওই 2 দিকের সুইং বা যেটাই বলো, আর ওয়ার্ল্ড কাপের কন্ডিশনও সাউথ আফ্রিকাতে ধরো ওই মুভমেন্টটা লর্ডসে তো আর এই সামারে এই কন্ডিশনে এই পিচে তো আর ওয়ার্ল্ড কাপ হবে না। এতগুলো লেফটি হেভি ব্যাটিং অর্ডার নিয়ে কী অবস্থা দেখো না, ওই রাউন্ড দ্য উইকেট থেকে তোমরা ভাবতেছো এটা শুধু স্পিন বোলিংয়ের ক্ষেত্রে ম্যাচ আপ, ইটস নট। যদি রাইট হ্যান্ড ওভার দ্য উইকেট থেকে বোলিং করবে কনসিস্টেন্টলি এই জায়গা থেকে, তোমার পুরো ইয়াটারে ইয়ে করে দেবে। সেটা আমি বুঝছি, সব কিছু হয়েছে, কিন্তু ধরো আমি ফরম্যাটের কথা বলতেছি। তুমি যখন ওয়ান ডে শুরুতে মানে স্টিল তুমি কি এই 2টা লেফটি না খেলানোর পক্ষে? 2টা লেফটি, আমি 2জন লেফটি তো হইতেছে না, 3জন হয়ে যাচ্ছে যদি শান্ত খেলে। সমস্যা তো এইটা তোমাকে 10% পিছিয়ে দেবে। হয়তো এটা খালি চোখে দেখা যাবে না, কিছু ডট বল হবে, প্রেশার ক্রিয়েট হবে, আরেকজন ইয়ে হবে। সাইডকে খেলানোর ক্ষেত্রে তো তার বোলিংটার কথাও ভাবা হয়, তাই না? বোলিং তো দেয় না, বোলিং দেয় না, কিন্তু বলার সময় তো বলে। তো সেটা তো মানে সৌম্য তো সাউথ আফ্রিকার কন্ডিশনে বেটার অপশনস আর একটা বোলিংয়ে, ঠিক আছে আমাদের জন্য, তাই না? এরকমও হইতে পারে যে সৌম্য হয়তো 6 দেন সাইফকে উপরে রেখে সৌম্য 6 রেখে দেন মোসাদ্দেকের জায়গায় সৌম্যকে রেখে। এর থেকে লেফট রাইট নিয়ে ওই মানে ডিবেটটাই ভালো ছিল। সবচেয়ে ভালো হয়েছে মাহমুদুল হাসান জয় আসলে। আরেকজন আবার কোন লাইনে চাঁদপুর সংঘ চলে আসলো আর কি। মাহমুদুল বলা মানে মাহমুদ পর্যন্ত আমি ভাবছিলাম ফের মাহমুদুল্লাহ রিয়াদকে ফেরানোর কথা বলতেছে কিনা। না হতেই পারে, তোমার কথা বলা যায় না। না রান করলেও তো হইতেই, অপশন তো হইতে না। তুমি আমাদের এখানে শিবলি রান করতেছে ঢাকা প্রিমিয়ার লিগে রাইট হ্যান্ডের ওপেনার, তারপরে আর কে আছে রাইট হ্যান্ডের ওপেনার, তুমি খুব বেশি রবিন রান করতেছে, 2টা সেঞ্চুরি করছে,
এছাড়া তুমি আর তারা এখন জাতীয় দলের হ্যাঁ আশেপাশে নাই। জাতীয় দলের আশেপাশে নেই। আমি জাস্ট বলতেছি যে কতটা মানে সাপ্লাইয়ের কতটা আর কি অভাব, মানে রাইট হ্যান্ডের টপ অর্ডার ব্যাটসম্যান যে কিনা এটা মানে টপ অর্ডার ব্যাটিং করতে পারে, একজন তো আছে, তাকে তো আমরা 4 সেট করার যথেষ্ট চেষ্টা করতেছি, লিটন দাস। হ্যাঁ না, লিটন যদি মানে তোর ভালো খেলতো, ভালো ফর্মে থাকতো, তাহলে তো আর এই আলোচনাই হতো না। কিন্তু এখন তো তুমি এই ইকুয়েশনের বাইরে। অ্যান্ড দেখ, আমি লেফট রাইট আমি যেভাবে চিন্তা করি, লেফট রাইট আমি চিন্তা করব যখন দেখবো যে দুইটা ব্যাটসম্যান 19-20 টনের সামর্থ্যে কাছাকাছি, তখন আমি ওই ভেরিয়েবলসগুলো চিন্তা করব। আমি সাইফকে এখনও মনে করি যে অ্যাবিলিটি ওয়াইজ সৌম্যর চেয়ে অনেক পেছনে। সো সাহেব যদি ভালো খেলে আমাকে ভুল প্রমাণ করতে পারেন, মানে আমরা উইল বি মোর দেন হ্যাপি সবাই, তাই না? কিন্তু আমার মনে হয় না যে সেই টপ লেভেলের একটা টিমের সঙ্গে, টপ বোলিং অ্যাটাকের সঙ্গে টপ ইন্টেন্সিটি যখন থাকবে, এইসব সিরিজে তো আর ওই রকম টপ ইন্টেন্সিটি সবসময় থাকে না, ওয়ার্ল্ড কাপ বা এই ধরনের টুর্নামেন্টে যতটা থাকে। আমার মনে হয় না যে তিনি আসলে ওই তোর যে পারপাসটা সেটা সার্ভ করতে পারবে। মানে হ্যাঁ, সেই জন্যই বলছিলাম যে রনিভাই যেটা বলছে, তুমি যেটা বলতেছো যে 10 পিছাই দিবে, রনিভাইয়ের কথা হচ্ছে যে ওই পিছাই যাওয়ার থেকে মানে এমন না হয় যে শুরু করতেছে। হ্যাঁ মানে 20 পিছাই তুমি শুরু করলা। সেটাই আইডিয়ালি তো চাইবা যে তুমি একজন রাইট হ্যান্ডের ওপেনার ব্যাটসম্যান যে কিনা রান, মানে তোমার পারপাসটা কিছুটা হলো সার্ভ মানে ঘুরে ফিরে কথাটা হচ্ছে ইউ শুড নট প্লে এ পেয়ার জাস্ট ফর দ্য সেক অফ ইট, তাই না? হ্যাঁ, কিন্তু আমরা তো করতেছি, ব্যাক করে যাচ্ছে এবং করে যাবো সামনেও, পয়েন্টটা কিন্তু ওইটাই ছিল। করে এরকমও যাবো। তো হতে পারে, তোর সৌম্য তানজিদ করলো, তারপরে তোর শান্ত 4-এ থাকতো, 3-এ লিটন আসলো, বা 3-এ হৃদয় যদি পারফর্ম করতে থাকে, হৃদয় যদিও ইন্টারন্যাশনাল ক্রিকেটে আমার মনে হয় না 3-এ এখনও পর্যন্ত ওইভাবেই করতে পারবেন, তারপরেও যদি এভাবে পারফর্ম করতে থাকে ঢাকা লিগে, ইউ নেভার নো, হৃদয় 3-এ খেললো, তো তখন তোর ওই বাহাতের ইটা তোর ব্রেক করা যাচ্ছে, তাই না? তাহিদ হৃদয়ের মানে শেষ যখন মিডিয়া ইন্টারাকশন, সেখানেও হয়তো উনি বলেছেন যে দল যেখানে চাবে সেখানেই খেলবো সব কিছু, কিন্তু তার আগেও যখনই ব্যাটিং পজিশনের কথাটা ওঠে, কেন জানি তার মধ্যে একটা মানে ব্যাপার শো করে আর কি, চেহারায় ফুটে ওঠে সেটা পরিষ্কারভাবে, এবং কারণ সে ডিপ ডাউন সেও জানে যে সে যে জায়গায় ব্যাটিং করতেছে বাংলাদেশ ন্যাশনাল টিমে, স্পেশালি ওডিআইতে, এটা তার জন্য আইডিয়াল প্লেস না, তাকে তার মতের বিরুদ্ধে ওখানে খেলানো হচ্ছে, এটা সে বেশ কয়েকবার মানে লাউডলি ভয়েসও করছে টিমের এনভায়রনমেন্টে আর কি, যে আমি ওই জায়গার প্লেয়ার না, আমাকে কেন খেলানো হচ্ছে আর আমাকেই কেন জায়গা ছাড়তে হবে সবসময়, বিইং দ্য অনলি কনসিস্টেন্ট ব্যাটার লাস্ট 6 মাসে বলা যায় আর কি ওয়ানডে ক্রিকেটে। তো এই জায়গায় এটা একটা সমস্যা তো আছে, এই লাস্ট সিরিজে সে যেই জায়গায় ব্যাটিং করছে, যখন যেই সিচুয়েশনে ব্যাটিং করতে হয়েছে সব জায়গায় সে রান করছে। প্রথম ম্যাচটা আমরা যে ম্যাচটা হারছিলাম বাংলাদেশে, ওইটাতেও তার একটা ভালো ইয়ে ছিল, আর একটা পার্টনার থাকলে হয়তো সে ম্যাচটা জিতেও বের করতে পারতো। সো ওই সব ব্যাপার তো আছে। এখন যেহেতু সে রান করতেছে সব সিচুয়েশনে, ওই ডিমান্ডটা সে করতেই পারে, কিন্তু মানে আইডিয়ালি তুমি চাবা যে সে যদি 5-এ খেলুক, 5-এর নিচে তো অবশ্যই না খেলুক। আর রনি ভাই যেটা বললে, এটা এর আগে আমি কখনো ভাবিনি, আসলে এদের মেক সেন্স করে। সে তো টপ অর্ডারে খেলতেছে ঢাকা প্রিমিয়ার লিগে, সে তো 3-এ খেললে ওই জিনিসটা, ওই বাফারটা আর একটু ইয়ে হয়, সমস্যার সমাধানটা হয় আর কি। সো ওইটাও একটা অপশন। রনিভাই বলছে হি ডাজন্ট থিঙ্ক যে হৃদয় এখনো রেডি। হ্যাঁ, কিন্তু হৃদয় তো অলরেডি নিজেকে পুশ করতেছে সব জায়গায়, পুশ করতেছে। সে টপ অর্ডারে মানে সিগন্যাল দিচ্ছে, সে অ্যাজ এ ক্যাপ্টেন মোহামেডানে খেলতেছে, সে টপ অর্ডারে ব্যাটিং করতেছে, সে ইভেন প্রিমিয়ার লিগেও বিপিএলও তো ওপেনিংও করতেছে রংপুর রাইডার্সে, শেষের দিকে তো সে ওপেন করলো, সেঞ্চুরিও করলো ওপেনিংয়ে নেমে। সো ওই ইয়াটা তো আছেই। সো ওই সে কনস্ট্যান্টলি আর কি অ্যাডভার্টাইজ করে যাচ্ছে যে টপ অর্ডারের ক্যান্ডিডেট হিসেবে আর কি। মানে হৃদয়কে 6-এ তো মনে হয় একটু বেশি নিচে মনে হয়, একটু বেশি না, বেশ নিচে। হ্যাঁ, মানে আইডিয়ালি তুই হয়তো চাইতে 4-এ খেলুক। এখন আমরা সবাইকে তো 4-এ 5-এ খেলাতে পারবো না, কিন্তু ডেফিনেটলি না, মানে ওই 6 নম্বরের খেলা না, মানে স্কিল সেটটা তো ডিফারেন্ট, তাই না? 6-এর একটা ডিফারেন্ট, এখনকার আগের ক্রিকেট তো আর এখন নাই। সো 4-এর একরকম, 3-এর একরকম, 6 পুরো আলাদা। সো জুবাই যেটা বললো খুবই সত্যি কথা, ওই যে ব্যাটিং অর্ডার নিয়ে জিজ্ঞেস করলে যে ও মানে একটু যে বাঁকা উত্তর দেয়, ডেফিনেটলি তার ওই কারণেই যে তার এমনিতেই মেজাজ খারাপ আছে এটা নিয়ে। তারপরে আবার জিগান মানে সে তো বলতেও পারবে না যে না আমার মেজাজ খারাপ, আমি কি উপরে খেলতে চাই, সেটা তো সে বলতে পারবে না। ওইটা বলতে না পেরে উল্টা আরও মানে একটু ওইভাবে দলের জন্য সব কিছু। বাট এখানে ডিসপ্লেজারটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। এক মিনিট। হ্যালো, শুরু হচ্ছে ফেস অফ টুমরো, খুঁজছি নতুন অভিনয় শিল্পী।
মানে এটাই আর কি, তোর এই যে ম্যাচগুলো আছে, যে সিরিজগুলো আছে, আরেকটু দেশের বাইরে যখন খেলতে থাকবে বাংলাদেশ, তখন আরেকটু ভালো ধারণা পাবে আসলে, কারণ তখন তো মানে আরেকটু টাফার চ্যালেঞ্জ, তাই না? তো তখন ধারণা হবে, তখন হয়তো ব্যাটিং অর্ডারটা আরেকটু সেটেলড হবে, কারণ তুই তখন জানতে পারবি যে হ্যাঁ আসলেই আমার অমুককে দিয়ে ওপেনিং হচ্ছে কিনা, অমুককে দিয়ে তিনও হচ্ছে কিনা, তখন হয়তো আরেকটু করার জায়গা থাকবে আর কি। পেস অ্যাটাকে কোনো চেঞ্জ নাই, কিন্তু এই যে এই গরম এই কন্ডিশনে পেসারদের ওয়ার্কলোড সব কিছু মিলিয়ে, মানে যেহেতু সামনেও খেলা ইম্পর্টেন্ট টেস্ট সিরিজ অ্যান্ড অল, মানে পেসারদের ফিটনেস বা এইসব কোনো ইস্যু প্রত্যেক ওভার শেষে বাউন্ডারি লাইনে আসবে, প্রোটিন বার খাবে, আবার লিকুইড খাবে, তারপর পরের ওভার করবে, এভাবেই চলতে হবে। হবে ওইসব বারটার খেয়ে হবে। এইসব বারটার বেশি করে আনানো হয়েছে এই সিরিজের জন্য, এছাড়া আর কোনো উপায় নাই। তোমার কি বলবো, প্রত্যেক স্পেল শেষে তো অবশ্যই রিফ্রেশ করতে হবে নিজেদেরকে। প্রিমিয়ার লিগে যারা খেলছে তারা এইভাবেই মোটামুটি খেলতেছে, ওইভাবেই রেডি হচ্ছে। সো ওই ধরনের প্রিপারেশন তাদের, মেন্টাল প্রিপারেশন তাদের আছে অলরেডি। মানে যেহেতু প্রিমিয়ার লিগে 2টা রাউন্ড খেলা হয়েছে, এটাও তাদের হেল্প করবে। যারা খেলছে তাদের জন্য এটা ভালো হইলো যে একটা কন্ডিশন হয়ে গেল আর কি। আর 3 জন পেসার খেলাবে কিনা সেটাও দেখার বিষয়। আপনারা কয়টা আর আমরা কয়টা প্রেডিকশন সিরিজের? ঠিক আছে, আমি অস্ট্রেলিয়ার সাপোর্টার, ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু বাংলাদেশ তো অন্তরে, অসুবিধা নেই। সো আমার অন্তর 2 আর অস্ট্রেলিয়া 1। কিন্তু এখন আমার ফর্মুলা আমি সেফ বলতাম সবসময় 2-1, আর রনি ভাই অ্যাগ্রেসিভ থেকে একটু হঠাৎ করে একটু টিমিট হয়ে গেছে। কিছু না বললেও 2-1 বলবে কেউ। না, আমি এটা কী করেই বলছি, মানে সত্যিকার অর্থে এটাই ধারণা করি যে এটাই হবে। তোর এখন উইকেট যদি একটু স্লো থাকে, মানে ওইরকম ঘাসের নিচে সত্যিকার অর্থে থাকে, তাহলে বাংলাদেশ একটা ম্যাচ হারবে। স্পোর্টিং হলে বরং মানে তোর বাংলাদেশ 3-0-তেও জিততে পারতো, কারণ সেটাই মনে করি। কিন্তু তোর ওই একটু স্লো থাকলে তো ওই কুনেমান, জ্যাম্পা, শুনলাম টডমার থেকেও আবার যোগ করছে, যদি হয় তো ওরা দেখবি যে একটা ম্যাচে, কারণ বাংলাদেশ তো আসলে ওই ধরনের উইকেটে ভালো ব্যাট করে না, সত্যি কথা। দেখা যাবে ট্রাভিস হেড খেললে ট্রাভিস হেডের বোলিংয়ে ঝামেলা হয়ে যাবে। না এরকম মানে ওই স্পেশালিস্ট ওইসব স্পিনারের থেকে গ্লেন ফিলিপস 5 উইকেট নিয়ে গেছে এখানে। এটাই বলতেছি। গ্লেন ফিলিপস এখানে টেস্টে 5 না ব্যাটিং না, মানে বোলিংয়ের কথা বলতেছি। হ্যাঁ, না বলছি যে ব্যাটিং ধসিয়ে দেবে তা না, কিন্তু যে হ্যাঁ। ইম্পর্টেন্ট 2টা উইকেট নিয়ে নিল, তাই না, এরকম কিছু করতে পারে। উইকেট নিয়ে আসলে তখন কথা বলতে চেয়ে তারপর মনে হলো যে এই আলোচনা আসলে এর আগে আমরা করছি, মানে এরপরেও কেন এরকম উইকেটে খেলতে হবে যেখানে সেটাই না বলেন। না বলছিলেন, দেখি এখনই আমি উইকেট দেখে তারপর আলোচনা করব, মানে এই সিরিজ শেষে যখন আলোচনা হবে। হ্যাঁ, আমি ডেফিনেটলি চাই। দেখ, একটা হলো যে আগেও বলে নিয়েছি যে আসলে সত্যি অর্থে বাংলাদেশ যদি স্লো উইকেট বেছে নেয়, এখানে দোষের কিছু নাই। বাংলাদেশের র্যাঙ্কিং, নানান বাস্তবতা হলো যে ঠিক আছে, অস্ট্রেলিয়াকে পেয়েছি, একটা সিরিজ আমি এরকম খেললাম। কিন্তু আমি ক্রিকেটিং দিক থেকেই বলছি যে বাংলাদেশের সিরিজ জেতার চান্স বেশি যদি স্পোর্টিং উইকেটে খেলে। সিম্পল, বাংলাদেশ এখন ওই উইকেটে ভালো ব্যাটিং করে, বাংলাদেশ ওই উইকেটে ভালো বোলিং করে, স্পিনাররাও এখন ওই উইকেটে অ্যাডাপ্ট করে নিয়েছে, ভালো বোলিংও করে, পেসাররা, ব্যাটসম্যানরা সবারই ভালো, বরং ওই স্লো উইকেটে বাংলাদেশ খুব বাজে ব্যাটিং করে। হ্যাঁ, ওখানে ফাস্ট বোলাররা তুমি নালিফাই করে দিচ্ছ। তো তুমি যদি ভালো উইকেটে খেলো তাহলে তোমার 5টা উইকেট টেকিং সেটা অপশন। ধরো তোমার যখন এরকম একটা পেস অ্যাটাক আছে, হ্যাঁ, তো অ্যাটলিস্ট 4টা উইকেট টেকিং অপশন। আমি মিরাজকে বাদ দিলাম, মিরাজ তো হোল্ডিং অপশন ভালো উইকেটে, তো 4টা উইকেট টেকিং অপশন রিশাদ সহ। তুমি যদি এখন মানে স্পিন ফ্রেন্ডলি উইকেটে যাও, তোমার পেসাররা তো আউট অফ ইকুয়েশন, হয়তো এখানে মুস্তাফিজ হয়তো, হ্যাঁ রিশাদও আউট অফ স্লো ইকুয়েশন। উইকেট হওয়া মানে ঋষাদও কার্যকারিতা কমে যাবে, সিম্পল। একটা বাউন্ডারি খেলে মনে হবে যে ওইটাই এক্সপেন্সিভ। সো ওই জিনিসটা মানে ওইটা হয়তো ওইভাবে এখন কীভাবে চিন্তা করে আল্লাহ জানে আর কি, দেখা যাক। তোমার প্রেডিকশন কি 3-0 ফর? বাংলাদেশ। কিন্তু আমার মনে হয় জ্যাম্পা ছাড়া ওখানে বোলিং অ্যাটাকে খুব বেশি এক্সপিরিয়েন্স নাই, সো এই জায়গায় একটা ধরা খাওয়ার চান্স আছে। যদিও তাদের ফিঙ্গার স্পিনাররা ভালো জায়গা করে বল করে আর কি, কিন্তু তাদের ফিঙ্গার স্পিনার মোর লাগে ওভার স্পিনার টাইপের বলার। সো এখানে যে সাইড স্পিনটা লাগে এটা তাদের নাই। সো জ্যাম্পা এখানে এফেক্টিভ হবে। এর বাইরে ওই এক্সপিরিয়েন্সটা বোলিংয়ে নাই, যেটা আর কি বলবে, যেটা নাথান স্মিথ করে দিছে আর কি, মানে নিউজিল্যান্ডের যে একটা, এটা যদি আমার মনে হয় অস্ট্রেলিয়া এই বোলিং লাইন আপে কেউ আছে যেটা মিরপুরে এসে করতে পারবে আর কি। দেখা যাক, তাই তো। দেখা যাক তো শেষে হ্যাঁ, ওয়ার্ল্ড কাপটা কে জিতবে পর্তুগাল। এবারই তো। থ্যাংক ইউ।
Are you ready to be face of tomorrow? আগামীর তারকা হওয়ার সুযোগ এখনই। রেজিস্ট্রেশন করো faceoftomorrow.show।